আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহিলাদের জটিল একটি রোগ সম্পর্কে, যার নাম হচ্ছে পিসিওডি। বাংলায় যাকে বলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আসলে কি? এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণ কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের লক্ষণ কি এবং পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের চিকিৎসা কি, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে মহিলাদের পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পাবেন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। তাহলে এই যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারি, এটা বলতে আসলে কি বোঝায়? পিসিওডি, পিতে হচ্ছে পলি, সিতে হচ্ছে সিস্ট, ওতে হচ্ছে ওভারি এবং ডিতে হচ্ছে ডিজিজ। তাহলে পলি অর্থ হচ্ছে অনেক বা বহু, অর্থাৎ একের অধিক। সিস্ট অর্থ হচ্ছে ফোড়া বা ফুসকুড়ি, ফোড়া বা ফুসকুড়ি, ফুসকুড়ি। এবং ওভারি অর্থ হচ্ছে ডিম্বাশয়। ডিম্বাশয় কি? যেখানে ডিম থাকে। ডিজিজ অর্থ হচ্ছে রোগ। তাহলে পিসিওডি দাঁড়ালো কি? পলিসিস্ট ওভারি ডিজিজ, অর্থাৎ যেই রোগে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে, এই যে মহিলাদের ওভারি বা ডিম্বাশয় যেখানে ডিম থাকে, সেখানে যদি অনেকগুলো সিস্ট বা ফুসকুড়ি থাকে বা ফোড়া থাকে, সেই কন্ডিশন বা সেই অবস্থাকেই মূলত পলিসিস্টিক ওভারি বলে। এবং এই যে ওভারির মধ্যে ফোড়া বা ফুসকুড়ি হলো, এই ফুসকুড়ি বা ফোড়া নিয়ে যে ডিজিজ বা যেই রোগ, তাকেই মূলত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলা হয়। তাহলে আমরা বুঝলাম যে পলিসিস্টিক ওভারি হচ্ছে যে ডিম্বাশয়ের মধ্যে যদি একের অধিক সিস্ট বা ফোড়া থাকে, তখন তাকে বা ওই অবস্থাকেই মূলত পলিসিস্টিক ওভারি ডিজিজ বলা হয়। তাহলে এই যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটা আসলে আমরা কি দেখে বুঝবো, কি লক্ষণ দেখে আমরা মূলত বুঝবো যে এটি আসলে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ? কি লক্ষণ দেখলে আসলে বোঝা যায় যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়েছে? পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের প্রথম লক্ষণ যেটি, সেটি হচ্ছে মাসিকে গন্ডগোল, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্রে গন্ডগোল হবে। একজন নারীর মাসিক চক্র আসলে কয় দিনের হয়? একজন নারীর মাসিক চক্র মূলত হচ্ছে যে মাসিক চক্রের নরমাল রেঞ্জ হচ্ছে, মাসিক চক্রের নরমাল রেঞ্জ হচ্ছে 28 প্লাস মাইনাস 7 দিন। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে 21 দিনের হতে পারে, কারো কারো ক্ষেত্রে 28 দিনের হতে পারে এবং কারো কারো ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল 35 দিনের হতে পারে। অর্থাৎ 21 থেকে 35 দিনের মধ্যে একজন নারীর মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র হতে পারে। কিন্তু পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এই মাসিক সাইকেলের দৈর্ঘ্য দেখা যায় যে অনেকের ক্ষেত্রে এই 35 দিনের থেকে 70 দিনে চলে যেতে পারে বা 80 দিনে চলে যেতে পারে, বা এই মেনস্ট্রুয়াল সাইকেল অনেকের ক্ষেত্রে দেখা যায় যে 10 দিন পরে হতে পারে। এই যে মেনস্ট্রুয়াল সাইকেল বা মাসিক চক্র, এটার মূলত ডিউরেশনটা বা সাইকেল চক্রর দৈর্ঘ্যটা কমে যাবে বা বেড়ে যাবে। তারপর একজন মহিলার বা একজন নারী যে মাসিক চক্র, তার যে ব্লিডিং ফেজ, সে ব্লিডিং ফেজটা কয়দিনের হয়? সেটা হচ্ছে মূলত কারো কারো ক্ষেত্রে 3 দিন, কারো কারো ক্ষেত্রে 5 দিন, কারো কারো ক্ষেত্রে 7 দিন হয়ে থাকে। অর্থাৎ 5 প্লাস মাইনাস 2, অর্থাৎ কারো কারো ক্ষেত্রে 3 থেকে 7 দিন, অর্থাৎ 3 থেকে 7 দিন পর্যন্ত এই ব্লিডিং ফেজ বা ব্লিডিং টাইম হতে পারে। কিন্তু পিসিওডির ক্ষেত্রে এইটা আপনার 10 দিন পর্যন্ত থাকতে পারে বা 15 দিন পর্যন্ত থাকতে পারে এই ব্লিডিং ফেজ বা মেনস্ট্রুয়াল ফেজটা। অর্থাৎ ব্লিডিং এর যে ডিউরেশন, সেই ডিউরেশনটাও বেড়ে যেতে পারে বা কমে যেতে পারে।
তারপর ব্লিডিং এর সময় অর্থাৎ এই ব্লিডিং ফেজে যে রক্তক্ষরণটা হয় সেইটাও কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত বেড়ে যেতে পারে বা পরিমাণে বাড়তে পারে, আবার কারো কারো ক্ষেত্রে পরিমাণে কমে যেতে পারে। পরিমাণে যদি বেড়ে যায় তাহলে সেটাকে বলে হচ্ছে হাইপারমেনোরিয়া, হাইপারমেনোরিয়া, এবং যদি পরিমাণে কমে যায় অনেক তাহলে সেটাকে বলে হাইপোমেনোরিয়া। তাহলে প্রথম লক্ষণ হবে যে মেনস্ট্রুয়াল সাইকেলে গন্ডগোল, এবং মেনস্ট্রুয়াল সাইকেলের যে ব্লিডিং পিরিয়ড অর্থাৎ যেই সময়ে রক্তক্ষরণ হয় সেই সময়টাও বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে, এবং ব্লিডিং এর যে পরিমাণ অর্থাৎ ব্লিডিং এর পরিমাণ সেটা হাইপারমেনোরিয়া হতে পারে অথবা হাইপোমেনোরিয়া হতে পারে। পিসিওডির ক্ষেত্রে প্রথম সিমটমস বা প্রথম লক্ষণ হচ্ছে এইটা, মেনস্ট্রুয়াল সাইকেলের পরিবর্তন। তাহলে এইটা করতেছে কে মূলত? এটা করতেছে মূলত হচ্ছে হরমোন। কোন হরমোন করতেছে? এই যে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যে ফুসকুড়ি হয়েছে বা ফোড়া হয়েছে, এই ওভারি বা ডিম্বাশয়কে নিয়ন্ত্রণ করে কে? একজন মহিলা বা নারীর দেহে দুটো ডিম্বাশয় থাকে, দুটো ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু ফিক্সড থাকে, এবং দুটো ডিম্বাশয় থেকে প্রত্যেক মাসে একটি ডিম্বাণু পরিপক্ক হয়। এই যে ডিম্বাণু পরিপক্ক হয়, এই ডিম্বাণুটা পরিপক্ক মূলত কে করে? এই ডিম্বাণুটা পরিপক্ক করে মূলত হচ্ছে যে একটা হরমোন। সেই হরমোন কোথা থেকে আসে? সেই হরমোন হচ্ছে আমাদের মাথার থেকে আসে। মাথার মধ্যে একটা গ্ল্যান্ড আছে, একটা গ্রন্থি আছে, সেটার নাম হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, যেটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়। সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, এটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেই হরমোনের নাম হচ্ছে এফএসএইচ হরমোন বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। এই এফএসএইচ হরমোন মূলত এই ফলিকুলে ডেভেলপ করে বিধায় প্রত্যেক মাসে একটা ফলিকল সেখান থেকে ম্যাচিওর হয় বা পরিপক্ক হয়। তাহলে এই ডিম্বাশয়কে নিয়ন্ত্রণ করতেছে কে? হরমোন। হরমোন কোথা থেকে আসতেছে? পিটুইটারি গ্ল্যান্ডের অ্যান্টেরিয়র পিটুইটারি অর্থাৎ সম্মুখ পিটুইটারি থেকে আসতেছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এই ফলিকুলকে স্টিমুলেট করতেছে, ফলে ফলিকুলগুলো বড় হচ্ছে। তাহলে এই ওভারিকে নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে যে হরমোন। একটা পিসিওডি বা পলিসিস্টিক ওভারির রোগীর ক্ষেত্রে তার এই হরমোনাল ইমব্যালেন্স হয়, এবং এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে মূলত মাসিক চক্রের গন্ডগোল হয় বা মাসিক চক্রের হেরফের হয়। মাসিকের ডিউরেশন বেড়ে যায় বা কমে যায়, এবং মাসিকের সময় যে ব্লিডিং ফেজ সেটার ডিউরেশন কমে যায় বা বেড়ে যায়, এবং ব্লিডিং যে রক্তের পরিমাণ সেটাও কমে যেতে পারে অথবা বেড়ে যেতে পারে। তাহলে প্রথম লক্ষণ হচ্ছে যে মাসিকের সমস্যা, মাসিকের প্রবলেম, মেনস্ট্রুয়াল সাইকেলের প্রবলেম। দ্বিতীয় প্রবলেম সেটি হচ্ছে যে একজন নারীর দেহে পুরুষের মতো দাড়ি গোঁফ গজানো, সেটাকে মেডিকেলের ভাষায় বলা হয় হচ্ছে হিরসুটিজম। হিরসুটিজম এটা হচ্ছে অবাঞ্ছিত লোম বা দাড়ি গোঁফ গজানো, অর্থাৎ একজন পুরুষের দেহে মূলত দাড়ি গোঁফ গজায়, কিন্তু পিসিওডির ক্ষেত্রে অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের ক্ষেত্রে যেই নারীর পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আছে তার দাড়ি গোঁফ গজাতে পারে, অর্থাৎ অবাঞ্ছিত জায়গায় লোম গজাতে পারে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে হিরসুটিজম। এটা হচ্ছে 2 নাম্বার লক্ষণ। এবং 3 নাম্বার লক্ষণ হচ্ছে যে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, মেডিকেলের ভাষায় যেটাকে বলে অ্যাকান্থোসিস, অ্যাকান্থোসিস, টিএইচ, অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স। অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স এটি হচ্ছে যে মহিলাদের ঘাড়ের পিছনে ব্ল্যাক স্পট পড়া, যে স্পটটা সাবান অথবা ছোলা দিয়ে ঘষলেও সেই স্পট যায় না, এটাকে বলে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, অর্থাৎ ঘাড়ের কাছে কালো স্পট পড়া। বিশেষ করে যে সমস্ত মহিলা বেশি ফ্যাট বা বেশি মোটা সেই সমস্ত নারীদের ক্ষেত্রে মূলত এই অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স লক্ষ্য করা যায়। তাহলে 3 নাম্বার লক্ষণ হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন্স, এবং 4 নাম্বার লক্ষণ হচ্ছে যে
তাদের একনির সমস্যা হবে, ব্রণ হবে, একনি অর্থাৎ ব্রণ। এখন ব্রণ অন্য কারো কারণেও হতে পারে বা নরমালি কারো মুখের মধ্যে ব্রণ হতে পারে, কিন্তু এই পিসিওডির ক্ষেত্রেও ব্রণ তীব্র আকারে হতে পারে। কিন্তু এই ব্রণ হলেই যে পিসিওডি তা না, আসলে পিসিওডির একটি লক্ষণ হচ্ছে একনি বা ব্রণ। এটা হচ্ছে চতুর্থ সিমটমস বা লক্ষণ। পঞ্চম সিমটমস বা লক্ষণ যেটি, সেটি হচ্ছে অতিরিক্ত ওজন বাড়া, অর্থাৎ ওভার ওয়েট হওয়া, ওবেসিটি বা স্থূলতা হওয়া। পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের রোগীদের ক্ষেত্রে অতিরিক্ত ওজন বেড়ে যায়। তার কারণ হচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিওডি রোগীদের ক্ষেত্রে তাদের শরীরে একটি হরমোন আছে, সেটার নাম হচ্ছে ইনসুলিন হরমোন, যেটি মূলত প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। সেই ইনসুলিন হরমোন মূলত পিসিওডি রোগীদের ক্ষেত্রে রেজিস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ এই ইনসুলিন হরমোন পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান রোগীর ক্ষেত্রে রোগীর দেহে রেজিস্ট্যান্ট হয়ে যায়, ইনসুলিন উৎপন্ন হয় কিন্তু সেই ইনসুলিন তাদের দেহে কাজ করতে পারে না। ফলে ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোনের কাজ হলো মূলত রক্তের মধ্যে শর্করাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ অতিরিক্ত শর্করা যদি রক্তের মধ্যে থাকে সেটাকে প্রত্যেকটা সেল বা কোষের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে মূলত ইনসুলিন হরমোনের কাজ। তাহলে ইনসুলিন হরমোন কি করে, যে রক্তের মধ্যে যে অতিরিক্ত গ্লুকোজ, সেই অতিরিক্ত গ্লুকোজটাকে নিয়ন্ত্রণ করে মূলত হচ্ছে ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন নিয়ে আমি পরবর্তীতে কোনো একটা ভিডিও বানাবো। যখন আমি ডায়াবেটিসের ভিডিও বানাবো, ডায়াবেটিস রোগ নিয়ে, অর্থাৎ ডায়াবেটিস বা বহুমূত্র নিয়ে যখন আমি ভিডিও বানাবো, তখন আমি এই ইনসুলিন হরমোন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে ইনসুলিন হরমোন আসলে কি, ইনসুলিন হরমোন এক ধরনের দেহে কিভাবে উৎপন্ন হয় এবং ইনসুলিন হরমোন কিভাবে কাজ করে, ইনসুলিন হরমোন কমে গেলে কি সমস্যা হতে পারে। কাজেই এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের রোগীদের ক্ষেত্রে এই ইনসুলিন রেজিস্ট্যান্ট হয়ে যায়। ফলে ইনসুলিন রেজিস্ট্যান্টের কারণে এই পর্যাপ্ত গ্লুকোজ কোষে কোষে পাঠাতে পারে না, সেগুলো রক্তের মধ্যে বেড়ে যায়, অর্থাৎ রক্তে গ্লুকোজের পরিমাণ অতিরিক্ত বেড়ে যায়। ফলে ইনসুলিন হরমোন কাজ করতে পারে না, ফলে তাদের কি ওবেসিটি হয়, মানে ওভারওয়েট হয়ে যায়, ওজন আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিম্পটমের লক্ষণ মূলত পাঁচটি। এক নাম্বার হচ্ছে যে তাদের কি হবে, মাসিকের গন্ডগোল হবে হরমোনের কারণে, মূলত পর্যাপ্ত হরমোন এখানে আসবে না, এই কারণে মাসিকের গন্ডগোল হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে হিরসুটিজম বা লোম গজাবে। তৃতীয় নাম্বার হচ্ছে লক্ষণ একনি বা মুখে ব্রণ হবে। তারপর হচ্ছে অ্যাকান্থোসিস নাইগ্রিকেন হবে, অর্থাৎ ঘাড়ের পিছনে ব্ল্যাক স্পট পড়বে। এবং পঞ্চম লক্ষণ হচ্ছে যে তাদের ওবেসিটি হবে, অর্থাৎ তাদের ওজন বেড়ে যাবে। এই পাঁচটা হচ্ছে পিসিওডি রোগীর মূল লক্ষণ। তাহলে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণ কি, কি কারণে মূলত এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হয়ে থাকে? পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের স্পেসিফিক কোনো কারণ নেই। এটি মাল্টি ফ্যাক্টোরিয়াল ডিজিজ, বিভিন্ন কারণে হতে পারে। তবে কিছু ক্ষেত্রে কিছু কিছু কারণ জানা যায় যে এই সকল কারণে মূলত এই পিসিওডি হতে পারে। তার মধ্যে এক নাম্বার হচ্ছে জেনেটিক কজ, এক নাম্বার হচ্ছে জেনেটিক কারণ, অর্থাৎ জিনগত সমস্যা। জেনেটিক কজ, জিনগত সমস্যা হচ্ছে যে ক্রোমোজোমাল প্রবলেম, অর্থাৎ বংশে যদি কারো এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারি থাকে তাহলে তা হতে পারে। তাহলে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কারণ কি? পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো কারণ নাই। এখন পর্যন্ত গবেষণা করে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের নির্দিষ্ট স্পেসিফিক কোনো কারণ এখন পর্যন্ত বের করতে পারে নাই। তবে কিছু কিছু কারণে পলিসিস্টিক ওভারি হয়ে থাকে। যেমন তার মধ্যে প্রথম কারণ হচ্ছে জেনেটিক কজ, অর্থাৎ জিনগত কারণ। মানে যদি বংশে কারো পিসিওডি বা
পলিসিস্টিক ওভারি থাকে তাহলে তার মধ্যে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারি হওয়ার সম্ভাবনা থাকে। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যে কিছু কিছু আছে পরিবেশগত কারণ, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অর্থাৎ পরিবেশগত কারণেও এই পিসিওডি হতে পারে। তারপর হচ্ছে মাল্টিফ্যাক্টোরিয়াল অর্থাৎ বহুমুখী কারণ, বিভিন্ন কারণে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হতে পারে। তাহলে এই পিসিওডির কোনো নির্দিষ্ট কারণ নাই, স্পেসিফিক কোনো কারণ নাই। এটি জেনেটিক কারণে হতে পারে, এনভায়রনমেন্টাল কজের কারণে হতে পারে এবং মাল্টিফ্যাক্টোরিয়াল কারণে হতে পারে, অর্থাৎ মাল্টিপুল কজের কারণে হতে পারে। এটি বহুমুখী কারণ থাকতে পারে এই রোগের জন্য। তাহলে এই যে পলিসিস্টিক ওভারি বা ডিম্বাশয়ে ফোড়া, এর আসলে ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট কি? এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এর স্পেসিফিক কোনো আসলে ট্রিটমেন্ট নাই। এর ট্রিটমেন্ট হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি? এর হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট। সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, সিম্পটোমেটিক ট্রিটমেন্টের মধ্যে কি, যে এই যে পিসিওডির রোগী বা পলিসিস্টিক ওভারির রোগী, তার যদি হাই ব্লাড প্রেশার থাকে অর্থাৎ উচ্চ রক্তচাপ থাকে এবং সেটি যদি আনকন্ট্রোলড হাই ব্লাড প্রেশার থাকে, তাহলে সেই আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে আনতে হবে অর্থাৎ কন্ট্রোলের মধ্যে আনতে হবে। এবং তার যদি অতিরিক্ত ডায়াবেটিস থাকে অর্থাৎ আনকন্ট্রোলড ডায়াবেটিস থাকে, তাহলে সেই ডায়াবেটিসটাকে কন্ট্রোলের মধ্যে আনতে হবে। এবং সেই পেশেন্টের যদি ওভার ওয়েট থাকে অর্থাৎ ওবেসিটি থাকে, স্থূলতা থাকে, তাহলে তাকে ওবেসিটিটা নিয়ন্ত্রণ করতে হবে অর্থাৎ ওজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। মূলত কথা হচ্ছে যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মূল চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন, একজন পিসিওএস বা পিসিওডি রোগী যদি তার লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারে বা মডিফিকেশন করতে পারে, অর্থাৎ তার জীবনটাকে যদি আয়ত্তের মধ্যে আনতে পারে, অর্থাৎ তার জীবনটাকে যদি হাতের মুঠোয় আনতে পারে, তাহলে তার পিসিওডি কন্ট্রোল হবে। তাহলে কি করতে হবে? কিভাবে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে? লাইফস্টাইল চেঞ্জ করতে হবে হচ্ছে যে তার অতিরিক্ত জাঙ্ক ফুড খাওয়া যাবে না, অতিরিক্ত ভাজা পোড়া বা রিচ ফুড যেগুলো হাইলি ফুড, সেগুলো খাওয়া যাবে না, বার্গার জাতীয় খাবার খাওয়া যাবে না, বার্গার জাতীয় ফুড খাওয়া যাবে না। এই সমস্ত খাবার তাকে অ্যাভয়েড করতে হবে। তার শাকসবজি বেশি খেতে হবে এবং ওজন নিয়ন্ত্রণ করতে হবে। প্রয়োজনে তাকে প্রতিদিন হার্ড ওয়ার্ক করতে হবে। কতক্ষণ? ৩০ থেকে ৪৫ মিনিট। প্রয়োজনে তাকে প্রতিদিন ৪৫ মিনিট, ৩০ থেকে ৪৫ মিনিট তাকে দৌড়াতে হবে। তার শরীর থেকে ঘাম ঝরাতে হবে। অতিরিক্ত ফ্যাট বা চর্বি তার শরীর থেকে বের করতে হবে। তাহলে পিসিওডি কন্ট্রোল করা সম্ভব। তাহলে পিসিওডির মূল ট্রিটমেন্ট হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইলটাকে যদি মডিফিকেশন করতে পারে, তাহলে পিসিওডিও মডিফিকেশন করতে পারবে বা পিসিওডিও কন্ট্রোল করতে পারবে। আর পিসিওডি যদি কন্ট্রোল হয়, তার এই যে হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ তার যে ওভারিতে যে ফুসকুড়িগুলো হচ্ছে, মূলত হরমোনের কারণেই হচ্ছে। সেই হরমোনগুলো আস্তে আস্তে একটা ব্যালেন্সের মধ্যে এসে পড়বে। তাহলে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ট্রিটমেন্ট হচ্ছে স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট নাই, এটার কিছু হচ্ছে যে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট দিতে হবে। এখন এই লাইফস্টাইল মডিফিকেশন করার পরও যদি পিসিওএস কন্ট্রোলড না হয় অর্থাৎ আনকন্ট্রোলড পিসিওএস যদি হয়, তাহলে তাকে কিছু হরমোন থেরাপি দিতে হবে। কারণ এই যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হচ্ছে, মূলত হরমোন এই ডিম্বাশয়কে কন্ট্রোল করছে। ইউটেরাস বা জরায়ুকে কন্ট্রোল করতে হচ্ছে
যে মূলত হরমোন, এবং এই হরমোন মূলত এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসছে। তারপর হচ্ছে যে ওভারি বা ডিম্বাশয় থেকে ফলিকলের ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সেই ফলিকল থেকে আবার একটা হরমোন নিঃসরণ হচ্ছে, সেটা হচ্ছে এই ইউটেরাস বা জরায়ুকে কন্ট্রোল করতেছে। তাহলে মূল ঘটনা হচ্ছে যে হরমোন, হরমোনের কারণেই ইউটেরাস এবং ওভারি মূলত কন্ট্রোল হয়। কি কি হরমোন? পিটুইটারি গ্ল্যান্ড থেকে প্রথমে আসে হচ্ছে যে এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটি ফলিকলকে ডেভেলপ করে। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এই মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও দেওয়া আছে। সেখানে বিস্তারিত আলোচনা করা আছে যে একটা মাসিক চক্রে কোন কোন হরমোন নিঃসরণ হয়, এবং পিটুইটারি গ্ল্যান্ড থেকে এই ওভারির মধ্যে কোন হরমোন নিঃসরণ হয়, ফলে এই ওভারির থেকে একটা ডিম্বাণু পরিপক্ক হয়, এবং ডিম্বাণুর থেকে কি হরমোন পরিপক্ক হয়, যেটা এই এন্ডোমেট্রিয়াম লেয়ার, জরায়ুর যে ভিতরের আস্তরণ, জরায়ুর মধ্যে ৩টি আস্তরণ থাকে। একটা হচ্ছে পেরিমেট্রিয়াম, একটা হচ্ছে মায়োমেট্রিয়াম, একটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়াম লেয়ার বা জরায়ুকে কিভাবে কন্ট্রোল করে, এবং তারপর বাচ্চা ধরার পরে কোন হরমোন সিক্রেশন হয়, সেটি আবার কিভাবে এই জরায়ুকে পুনরায় একদম স্টেবিলাইজ করে, সেই সম্পর্কে বিস্তারিত ভিডিও দেওয়া আছে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সেইখান থেকে আপনারা ইচ্ছা করলে আমার মাসিক চক্রের A to Z নামে একটা ভিডিও আপলোড করা আছে, সেটি দেখে আসতে পারেন। সেটি যদি দেখতে পারেন তাহলেই মেনস্ট্রুয়াল সাইকেল সম্পর্কে একটা পুরোপুরি ধারণা পাবেন, এবং এই মেনস্ট্রুয়াল সাইকেলে কি কি হরমোন নিঃসরণ হয়, কোন হরমোন ওভারিকে কন্ট্রোল করে, কোন হরমোন ইউটেরাসকে কন্ট্রোল করে, এর যাবতীয় ডিটেলস সেখানে পাবেন। এখন তাহলে এই যে হরমোন যে বিগড়ে গেল, হরমোনের বিগড়ে যাওয়ার কারণে মূলত এই যে সমস্যাগুলো হলো, তাহলে প্রথম ট্রিটমেন্ট হচ্ছে যে লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশন করার পরও যদি পিসিওডি কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে হরমোন থেরাপি দিতে হবে। হরমোন থেরাপি দিলেই মূলত পিসিওএস মোটামুটি একটা কন্ট্রোলে এসে পড়বে। কিন্তু এই যে হরমোন থেরাপি, এখন যদি হরমোন থেরাপি আমি বলে দেই, তাহলে আপনারা হয়তো সেই হরমোন এনে কিনে খাবেন, কিন্তু এই হরমোন থেরাপি অনেক সময় হিতে বিপরীত হয়ে যাবে। কারণ আমি যদি ভালোর জন্য বলে দেই, আপনারা সেই ওষুধগুলা দেখা যায় যে কিনে আনবেন, এক সময় দেখা যাবে ভালোর পরিবর্তে আবার খারাপ হয়ে গেছে। কাজেই এই পিসিওডি যদি লাইফস্টাইল মডিফিকেশনে কাজ না হয়, তাহলে অবশ্যই একজন গাইনিকোলজিস্ট ডাক্তারের শরণাপন্ন হবে। একজন গাইনিকোলজিস্ট আপনাকে দেখবে, তারপর আপনার পিসিওডি আসলে আছে কিনা ওভারিতে, ওভারির একটা ছবি করবে, প্রয়োজনে আল্ট্রাসোনোগ্রাফি অফ লোয়ার অ্যাবডোমেন করবে, ইউএসজি অফ এলএ বা ইউএসজি অফ ডাব্লিউএ, অর্থাৎ হোল অ্যাবডোমেন, হোল অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেনের একটা আল্ট্রাসোনোগ্রাফি করবে। আল্ট্রাসোনোগ্রাফি করে আপনার ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে আসলে সিস্ট আছে কিনা বা ফুসকুড়ি আসলে আছে কিনা, সেইটা প্রথমে একজন গাইনোকোলজিস্ট ডাক্তার দেখবে। দেখার পর আপনাকে হরমোন থেরাপি যদি সে মনে করে, তারপর সে আপনাকে হরমোন থেরাপি দিবে, এবং লাইফস্টাইল মডিফিকেশন সম্পর্কে সম্পূর্ণ গাইডলাইন একজন গাইনোকোলজিস্ট আপনাকে দেবে। কাজেই এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হলে নিজে নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না, বা ভিডিও দেখে কোনো ট্রিটমেন্ট করবেন না। শুধু আমার ভিডিও না, ইউটিউবের কোনো ভিডিও দেখেই এই ট্রিটমেন্ট করবেন না। অবশ্যই একজন গাইনোকোলজিস্ট দেখাবেন, এবং গাইনোকোলজিস্টের পরামর্শ দিয়ে নেবেন। গাইনোকোলজিস্ট আপনাকে দেখে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে তারপর আপনার চিকিৎসা দিবে। এই যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা এই যে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যে ফুসকুড়ি হলো, কিভাবে হলো, সিস্টেমটা কি, লক্ষণ কি, কারণ কি, সেটা যদি ফুল ওভারভিউটা আমি একটু বলি, দেখেন তাহলে। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অর্থ হচ্ছে, পলি অর্থ হচ্ছে যে একের অধিক, এবং সিস্ট অর্থ হচ্ছে ফোড়া বা ফুসকুড়ি, ওভারি অর্থ হচ্ছে ডিম্বাশয় যেখানে ডিম মজুদ থাকে, এবং ডিজিজ অর্থ হচ্ছে রোগ। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলতে বোঝায় হচ্ছে যে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে যদি একের অধিক
ফোড়া বা ফুসকুড়ি থাকে তাহলে ওই কন্ডিশন বা ওই অবস্থাকে মূলত পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বলে। তাহলে এই যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, এটার লক্ষণ কি? প্রথম লক্ষণ হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মেনস্ট্রুয়াল সাইকেলের সমস্যা, মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম। দ্বিতীয় নাম্বার সমস্যা হচ্ছে হিরসুটিজম, হিরসুটিজম। এবং ৩ নাম্বার সমস্যা হচ্ছে যে একনি বা ব্রণ, একনি বা ব্রণ। এবং ৪ নাম্বার সমস্যা হচ্ছে যে একান্থোসিস নাইগ্রিক্যান্স, একান্থোসিস নাইগ্রিক্যান্স। এবং ৫ নাম্বার হচ্ছে ওভারওয়েট। তাহলে এই ৫টি সিমটমস, ৫টি লক্ষণ হচ্ছে মূলত পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের লক্ষণ, ৫টি লক্ষণ। এবং এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের কজ কি, কারণ কি? কজেস অফ পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, কারণের মধ্যে কি? মূলত প্রথম হচ্ছে জেনেটিক কারণ বা জিনগত কারণ, জেনেটিক কজ। ২ নাম্বার হচ্ছে এনভায়রনমেন্টাল কজ, এনভায়রনমেন্টাল কজ। এবং তৃতীয়ত হচ্ছে মাল্টিপল কজ, মাল্টিপল কজ অর্থাৎ বহুমুখী কারণে হতে পারে। তাহলে আমরা লক্ষণ দেখলাম ৫টি এবং কারণ হলো ৩টি, জেনেটিক, এনভায়রনমেন্টাল এবং মাল্টিপল কজ। এখন ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট কি? সিম্পটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ পেশেন্টের লক্ষণ অনুযায়ী ট্রিটমেন্ট। পেশেন্টের যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে সেটাকে কন্ট্রোল করতে হবে, আনকন্ট্রোল হাই ব্লাড প্রেশার থাকে সেটাকে, হাই প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। এবং আনকন্ট্রোল যদি ওয়েট থাকে, ওভারওয়েট থাকে সে, তাহলে ওভারওয়েট কন্ট্রোল করতে হবে। মূল ট্রিটমেন্ট হচ্ছে মূলত পিসিওডির ক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশন অর্থাৎ লাইফ বা জীবনটাকে একটা মডিফিকেশন করতে হবে, মডিফাই করতে হবে, একটা আয়ত্তের মধ্যে আনতে হবে, এটাই হচ্ছে মূল ট্রিটমেন্ট। এখন লাইফস্টাইল মডিফিকেশন করার পরও যদি এই পিসিওডি আনকন্ট্রোলড হয়ে যায় তাহলে সেটার জন্য পরবর্তীতে হরমোন থেরাপি লাগবে। হরমোন থেরাপির মধ্যে বিভিন্ন পিল দিয়ে ট্রিটমেন্ট করা যায়। এবং বর্তমানে কিছু কিছু কোম্পানি পলিসিস্টিক কভারের জন্য কিছু মেডিসিন বের করতেছে। এখন আমি নাম বললে সমস্যা হবে, নাম বলা যাবে না কারণ এটি ইউটিউবের ভিডিও। নাম যদি বলি তাহলে কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানিকে আসলে প্রমোট করা হবে। আমি তো আসলে কোনো ব্র্যান্ড বা কোম্পানিকে প্রমোট করার জন্য আজকের ভিডিও করতেছি না। আজকের ভিডিও আমি করতেছি মূলত যারা পিসিওডি ওডি সম্পর্কে অসচেতন এবং পলিসিস্টিক ওভারি সম্পর্কে জানে না। কারণ আজকের দিনে দাঁড়িয়ে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ মহামারী একটা আকার ধারণ করেছে অনেক মহিলা রোগীর ক্ষেত্রে এই পিসিওডির সমস্যা। কারণ দিন দিন এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারির সমস্যা দিন দিন বেড়েই চলতেছে। কাজেই আমার আজকের এই ভিডিও মূলত সচেতনতার জন্য ভিডিও। কাজেই আমি কোনো কোম্পানি বা ব্র্যান্ডকে প্রমোট করব না, তবে কিছু কিছু কোম্পানি ইদানিং এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের জন্য কিছু মেডিসিন বের করতেছে এবং সেগুলাতে এই পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের উপর মোটামুটি ভালো একটা কাজও করতেছে। তাহলে ট্রিটমেন্ট হলো যে হরমোন থেরাপি, হরমোন থেরাপি দিতে হবে। মূলত হচ্ছে একজন গাইনিকোলজিস্ট দেখাতে হবে, একজন গাইনিকোলজিস্ট, একজন গাইনিকোলজিস্টের শরণাপন্ন হতে হবে। তাহলে এই ছিল মোটামুটি পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, যেটা হচ্ছে মহিলাদের ওভারি বা ডিম্বাশয়ের একটা সমস্যা বা ডিম্বাশয়ের মধ্যে মূলত হয়। এটি ইউটেরাসের মধ্যে কিন্তু হয় না, ইউটেরাস হচ্ছে জরায়ু, এটি মূলত এই ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে হয়। তাহলে আজকে
আমি যে এই পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান সম্পর্কে যতটুকু বুঝালাম, আমি আশা করি এইটুকু যদি কোনো নারী বা কোনো মহিলা বোঝে, তাহলে সে পলিসিস্টিক ওভারিয়ান সম্পর্কে একটা বিশাল ধারণা অর্জন করবে। অন্তত আমার এই ডিসকাশন থেকে আজকে অন্তত সে বুঝতে পারবে যে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ আসলে কি। তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লাগে, আজকের ভিডিওটি দেখে যদি মনে করেন আপনি উপকৃত হয়েছেন এর থেকে কিছুটা, তাহলে ভিডিওতে একটি লাইক করবেন, একটি ভালো কমেন্টস করবেন এবং পারলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। কারণ আপনি যদি এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করেন, হয়তোবা সে এই ভিডিওটি থেকে একটু উপকৃত হবে। হয়তোবা আপনার কোনো বান্ধবীও পিসিওডির সমস্যায় ভুগতেছে। কিন্তু সে আসলে জানে না যে পিসিওডিতে কি লক্ষণগুলো প্রকাশ পায় এবং কি কারণ থাকে পিসিওডির। যদি আজকের এই ভিডিওটি সেও দেখে আপনার একটা শেয়ারের মাধ্যমে, তাহলে অন্তত সেও একটু উপকৃত হতে পারে বা উপকৃত হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।